জুন 23, 2018 ওয়ার্ল্ড বোর্ডস ফুটবল ক্লাবের ছেলেরা ট্রেনিং করার জন্য যায় অন্য দিনগুলির মতো। 11 থেকে 16 বছরের মধ্যে ছিল এদের বয়স। মেইন কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচও ছিল এদের সাথে। ট্রেনিং চলতে থাকে অন্য দিনগুলির মতো এবং মেইন কোচ গুড বাই বলে চলে যায়, কারণ অন্য আরেকটি টিমকেও ট্রেনিং করাতে হবে এবং ওনার ফোনটা তিনি সাইডে রেখে দেন। কয়েক ঘন্টা পর যখন কোচ তার ফোনটি হাতে নেন, তিনি দেখতে পান অনেকগুলি মেসেজ এবং মিস কল এসেছে ওই ছেলেগুলির পরিবার থেকে। ওরা এখনো বাড়ি যায়নি, অনেক ঘন্টা হয়ে যাওয়া সত্ত্বেও। কোচ এক এক করে সব প্লেয়ারগুলিকে কল করে, কিন্তু কারোর ফোনেই কল ঢুকছিল না। এমনকি অ্যাসিস্ট্যান্ট কোচের ফোনেও কল যাচ্ছিল না। কিন্তু একটি প্লেয়ার শেষে ফোন ধরে। সং পল 13 বছরের একজন টিম মেম্বার। সে কলটা রিসিভ করে তার বাড়ি থেকে। তার মা তাকে ট্রেনিং থেকেই বাড়িতে নিয়ে যায়, কিন্তু সে তার কোচকে বলে যে অন্য টিম মেম্বাররা যে ছিল ওরা বাইসাইকেলে করে নাকি কাছের থ্যামলং গুহাতে ঘুরতে গিয়েছে অ্যাসিস্ট্যান্ট কোচের সাথে। এদিকে হেড কোচ এটা শোনা মাত্রই তাড়াতাড়ি গুহার কাছে যায়, কিন্তু যখন সে যায় সেখানে সে একটি ভয়াবহ জিনিস লক্ষ্য করে। গুহাটির সামনে কোচ দেখতে পায় ওদের বাইসাইকেলগুলি, যার মানে হলো এখনো টিম মেম্বাররা গুহার ভেতরেই। কিন্তু দেখুন, এতক্ষণে গুহার ভেতর থেকে জলের একটি প্রবল স্রোত বইছিল এবং এই প্রবল স্রোতে গুহার ভেতরে বেঁচে থাকা প্রায় অসম্ভব। যতক্ষণ এই ছেলেগুলি সে গুহার ভেতরে ছিল ততক্ষণ প্রবল বৃষ্টি হয় এবং যদিও ওরা সেখানে বেঁচে থাকে কোনো একটি ফাঁকা জায়গায়, ওরা হয়তো সেখানে আটকে রয়েছে। থাই পুলিশ অফিসার অনেকগুলি ব্যাগ এবং জুতো খুঁজে পায় যা ছেলেগুলি পিছিয়ে রেখে গিয়েছিল। কিন্তু দেখুন, জলের লেভেল গুহাটিতে এত বেশি ছিল যে সেখানে উদ্ধার কার্য চালানো প্রায় অসম্ভব। তৎক্ষণাৎই একটি রেস্কিউ ম্যানেজমেন্ট টিম গঠন করা হয় এদের রেস্কিউ করার প্ল্যান করতে, এবং একটি ব্রিটিশ নাগরিকও সামনে এগিয়ে আসে থাই পুলিশকে সাহায্য করতে। এনার নাম ভার্নন আনসওয়ার্থ, যিনি সেই এরিয়াতেই থাকেন এবং এমন ধরনের গুহাকে এক্সপ্লোর করার একজন এক্সপার্ট ছিলেন তিনি। বিশেষভাবে তিনি এই থ্যামলং গুহাটিতে অনেকবার আগেও গিয়েছিলেন, তাই এই গুহাটির সম্বন্ধে ওনার ভালো অভিজ্ঞতা আছে। উপর থেকে তিনি এই গুহাটির ম্যাপ বানানোর কাজও করছিলেন অনেক বছর ধরে। থ্যামলং থাইল্যান্ডের চতুর্থ সব থেকে লম্বা গুহা। 1 কিলোমিটার এই গুহাটির ভেতর গেলে স্যাম ইয়াক বা টি সেকশন নামে এই জায়গাটি থেকে আরো 2টি গুহার রাস্তা খুলে যায়। এখান থেকে সম্পূর্ণ গুহাটি আরো 10 কিলোমিটার গভীর এবং সেই ছেলেগুলি যদি বেঁচে থাকে তাহলে ওরা এই রাস্তাটির ভেতরেই থাকবে, কারণ এই জায়গাটি অনেকটা উপরে যেখানে জল জমা থাকতে পারে না। দেখুন, আনসওয়ার্থ সেখানে থাকা একটি বড় ভাগ্যের বিষয় ছিল। তিনি ব্রিটিশ কেভ রেস্কিউ কাউন্সিলের 2জন আরো এক্সপার্ট জন ভ্যালেন্টন এবং রিক স্ট্যান্টনকে এখানে আসতে অনুরোধ করেন থাই সরকারের সাথে, এবং ওরা সেখানে আসেও। এই 2জন জন এবং রিক অনেকগুলি উদ্ধারকারী কেভ এক্সপ্লোরেশন মিশনে আগেও অনেক লোকজনদের বাঁচিয়েছিল এবং ওরা খুবই ভালো বন্ধুও ছিল, তাই এদের উপর অনেক আশা ছিল সবার। কিন্তু অনেক সময় পার হয়ে যায় ওদের সেখানে আসতে এবং ওপর থেকে বৃষ্টিও কম ছিল না, যার ফলে কি হয়, গুহাতে জলের পরিমাণ আরো অনেক বেড়ে যায়। অপরদিকে ওই ছেলেগুলি যদি বেঁচে থাকে ওদের কাছে কোনো খাবারও থাকবে না, কারণ ওরা প্ল্যান করেছিল কয়েক ঘন্টা সেখানে থাকা, নাকি কয়েক দিন। রিক এবং জন একসাথে এগিয়ে যাচ্ছিল এই গভীর জলে ভরা গুহাতে এবং একটি বিশাল দড়িও ওরা লাগিয়ে যাচ্ছিল যাতে ওদের এই গুহাতে আসা যাওয়া করতে অনেকটা সুবিধা হয়। এবং এই গাইডলাইনটি লাগানোর ফলে যাদের ডাইভিং এ এত এক্সপিরিয়েন্স নেই রিক এবং জনের মতো, ওদের ওই গুহাতে যেতে অনেকটা সুবিধে হবে। কিন্তু তবু এত কিছু করার পরেও এই কাজটি করা অনেক অনেক চ্যালেঞ্জিং ছিল। ডাইভারদের মেইন টার্গেট ছিল পাটায়া বিচ নামে এই চেম্বারটিতে যাওয়া। এই চেম্বারটি হায়ার এলিভেশনে ছিল, মানে অনেকটা উপরে ছিল, তাই এখানে জল থেকে বেঁচে থাকার জন্য একটি ভালো জায়গা হতে পারে। পারহ্যাপস এখানেই হয়তো সে ছেলেগুলি আছে। কিন্তু এত দূর সে জায়গাটিতে যাওয়ার আগেই তাদের সামনে একটি বড় বাধা এসে পড়ে। বৃষ্টির পরিমাণ বেড়েই চলেছিল এবং সেই উদ্ধারকারীরা যেমন বলছিল এই বৃষ্টি নির্ধারিত করবে ওই ছেলেগুলিদের জীবন মরণ, কারণ জল বেড়েই চলেছিল, যে একটি খুবই খারাপ খবর ছিল। কিন্তু এদিকে গুহার বাইরে থাই নেভি সিল যে উদ্ধারকারীরা রয়েছে ওরা কোনোভাবেই হার মানতে রাজি নয়। ওরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছিল গুহাতে জলের পরিমাণ কমাতে। এর সাথে অনেকগুলি ভলেন্টিয়ারও জয়েন করে এই সার্চ মিশনটিতে, যেমন সামান কুনান, একজন ফর্মার নেভি সিল এবং একজন গুহা উদ্ধারকারী টিমের সদস্য। নেভি সিলরা একটি ক্যাম্প সেট আপ করে চেম্বার 3 এর এই বিশাল ফাঁকা জায়গাটিতে, যেখানে জল নেই, অক্সিজেন ট্যাঙ্ক, অনেক ধরনের জিনিসপত্র এবং রাত কাটানোর ব্যবস্থাও সেখানেই করা হয়। এই রেস্কিউ মিশনটিতে এত সমস্যা, এত রিস্ক, এত চ্যালেঞ্জ, এই সবকিছু থাকা সত্ত্বেও ওরা ওদের চেষ্টা চালিয়ে যায়, ওরা হার মানে না। অনেকগুলি পাম্পিং সিস্টেম লাগানো হয় সেখান থেকে জল বের করার জন্য, এবং নদীর জল যাতেও সেখানে না আসে এরও ব্যবস্থা করা হয়। লোকাল সার্চ টিমের জোশ এবং বৃষ্টি কমার ফলে ব্রিটিশ ভলেন্টিয়াররা আবার যোগ দেয় এই রেস্কিউ মিশনটিতে রেস্কিউ টিমের সাথে। এবার এদের লক্ষ্য হলো গুহার ভেতর জলে ডাইভ করে সব থেকে দূরে পাটায়া বিচের এই খালি জায়গাটিতে যাওয়া।
অনেক সময় এবং অনেক পরিশ্রমের পরও ওরা ফাইনালি সেই জায়গাটিতে পৌঁছে যায় এবং ওরা এখন এই গুহার সব থেকে উপরের জায়গায় ছিল যেখানে জলও ছিল না, কিন্তু তবু ওই ছেলেগুলির কোনো অস্তিত্বই পাওয়া যায় না সেখানে। কিন্তু এখন এই জায়গাটি থেকে আরো সামনে এগিয়ে যাওয়া অনেকটা রিস্কি কাজ ছিল। দেখুন, ওদের প্ল্যান অনুসারে 3 ভাগের 1 ভাগ অক্সিজেন রিজার্ভ রাখার কথা ছিল, কিন্তু ওরা সেই 2 ভাগ অক্সিজেনটাকে তো ব্যবহার করেই এবং রিজার্ভে রাখা শেষ অক্সিজেনটুকু ওরা ব্যবহার করতে শুরু করে এবং ওরা সেকশনটি থেকেও আরো 2 গুণ সামনে এগিয়ে যায়। যখন ওরা জলের উপর উঠতে শুরু করে হঠাৎ ওরা একটি লাইট দেখতে পায়। জন যেই এই লাইটটির কাছে এগোতে শুরু করে সে মানুষের কথা বলার আওয়াজই শুনতে পায় এবং সে তার ক্যামেরাটাও অন করে এবং ফাইনালি ওরা ওদের খুঁজে পায়। How many of you? 13. Brilliant. সেই দিনই 3 জন নেভি সিল ওই ছেলেগুলির কাছে যায় ওদের সাথে থাকার জন্য, যতক্ষণ না ওদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে। কিন্তু সারা পৃথিবী হয়তো অনেকটা এক্সাইটেড ছিল এদের পাওয়ার খবরটা শুনে, কিন্তু যারা এই রেস্কিউ মিশন বা উদ্ধারকারী মিশনটিতে ছিল ওরা বলে এদের খুঁজে পাওয়াটাই ছিল সব থেকে সহজ, কিন্তু এদের এই গুহা থেকে কিভাবে বের করাতে হবে এর কোনো আইডিয়াই ছিল না কারোর। এখানে একটি সমাধান ছিল, এদের শেখানো কিভাবে জলের ভেতর অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে সাঁতার কাটতে হবে। ইনস্ট্রাক্টররা ওদের সেখানে অনেকবার প্র্যাকটিস করাবে এবং ডাইভিং করতে যখন ওরা ভালোভাবে শিখে যাবে তখনই ওদের এই গুহা থেকে বের করিয়ে আনা হবে। অপরদিকে দ্বিতীয় অপশনটা ছিল গুহার উপর মাটি খুঁড়ে একটি হোল বানিয়ে ওদের সেখান থেকে উপরে তুলে আনা। 2014 সালে একটি দুর্ঘটনা থেকে চিলের মাইনার্সদের এই পদ্ধতিটা ব্যবহার করেই বাঁচানো হয়েছিল এবং ফাইনালি লাস্ট অপশনটা হলো অপেক্ষা করা। যখন বৃষ্টির দিন শেষ হয়ে যাবে, জলের লেভেল কমে যাবে, পায়ে হেঁটেই ওরা এখান থেকে বেরিয়ে আসতে পারবে। ততদিন পর্যন্ত খাবার এবং আরো যা যা কিছু লাগে ওদের সবকিছু ওদের সেখানে পাঠিয়ে দেওয়া হবে। আপনি যদি এই অপশনগুলি থিওরিটিক্যালি দেখেন তাহলে হয়তো আপনার মনে হতে পারে এই সব অপশনগুলি তো ঠিক আছে, এগুলি থেকে একটি অপশনকে ব্যবহার করে ওদের ইজিলি এখান থেকে বের করিয়ে আনা যেতে পারবে। কিন্তু থিওরিটিক্যালি দেখতে ইজি লাগলেও প্র্যাকটিক্যালি এগুলিকে কাজে আনা প্রায় অসম্ভব। এমন একটি এক্সট্রিম জায়গাতে এদের জলে ডাইভিং শেখানো সম্ভব নয়। এদের মধ্যে অনেক ছেলে সাঁতার কাটতে জানতো না, উপর থেকে অনেকদিন না খাওয়ার ফলে, না ঘুমানোর ফলে ওদের শরীর অনেক দুর্বল হয়েছে এবং মেডিকেল ট্রিটমেন্টেরও দরকার ছিল ওদের। এর সাথে এই চিকন গুহাতে এত লং ডিস্টেন্স কাভার করতে গিয়ে যদি হঠাৎ ঘাবড়িয়ে যায় ওরা, যদি একটি প্যানিক অ্যাটাক আসে তাহলে তৎক্ষণাৎই ওদের মৃত্যু ঘটতে পারে। অপরদিকে ড্রিলিং করে ওদের বের করিয়ে আনাও কমপ্লিটলি আনরিয়ালিস্টিক ছিল। 6 সপ্তাহ লেগে গিয়েছিল চিলের মাইনার্সদের এই পদ্ধতিতে বের করিয়ে আনতে, কিন্তু এখানে সিচুয়েশনটি চিলের থেকে অনেক অনেক খারাপ ছিল। এরা প্রায় 1 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড গুহাতে ছিল এবং মাটির এই লেয়ারটিতে খুবই শক্ত পাথরের লেয়ারও ছিল, যার মধ্যে দিয়ে ড্রিল করা অনেক অনেক মুশকিল। এই মেথডটিকে কাজে নেওয়া হলেও ড্রিলিং করে সে এক্স্যাক্ট জায়গাটিতে যাওয়া যেখানে ওই ছেলেগুলি আছে তার নেক্সট টু ইম্পসিবল। শেষে অপেক্ষা করা যতদিন না বৃষ্টির সিজন শেষ হচ্ছে এবং জলের লেভেল কমছে। কিন্তু এই ডিসিশনটিও অনেকটা আনরিয়ালিস্টিক ছিল। অক্সিজেন লেভেল সেই গুহা এমনিতেই অনেক কম ছিল। এত কম অক্সিজেনে একজন মানুষের পক্ষে থাকা এমনিতে অনেক ডেঞ্জারাস এবং এতদিন সেখানে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এবং সবে মাত্র বৃষ্টির সিজন শুরুই হয়েছিল, যেটা নভেম্বর মাস পর্যন্ত চলবে। এদের হয়তো আরো 4 মাস সেখানে থাকতে হবে যতদিন পর্যন্ত না এই বৃষ্টির সিজনটা শেষ হচ্ছে। কিন্তু এখানে এটার থেকেও বড় সমস্যা ছিল, যদি বৃষ্টির পরিমাণ আরো অনেক অনেক বেড়ে যায় এবং জলের লেভেলও আরো বেড়ে যায় তাহলে ওরা তো সেখানেই ডুবে মারা যাবে। যে সেফ খালি জায়গাতে ওরা ছিল সেই জায়গাটিতে ওরা আর থাকতে পারবে না। কিন্তু উদ্ধারকারীদের কাছে এগুলি ছাড়া আর কোনো অপশনই ছিল না। উপর থেকে আরেকটি খুবই খারাপ খবর আসে। সামান কোনান, যিনি অনেক বছর আগে নেভি সিলের চাকরি থেকে রিটায়ার হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি তবু নেভি সিলের সাথে ভলেন্টিয়ার করেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ছেলেগুলিদের বাঁচাতে গিয়ে তিনি নিজেই মারা যান। ওনার মৃত্যু খুবই বড় একটি ক্ষতি ছিল এবং এই রেস্কিউ মিশনটি কতটা রিস্কি এবং ডেঞ্জারাস ছিল। এদের বাঁচানোর কোনো প্র্যাকটিক্যাল বা রিয়েলিস্টিক কোনো প্ল্যান না পাওয়ার ফলে একটি খুবই ইনসেন আইডিয়ার প্রস্তাব দেওয়া হয়। কি হবে যদি এদের অজ্ঞান করে এখান থেকে বের করিয়ে আনলে? সেই সময় রিক স্ট্যান্টন তার একজন পুরনো বন্ধু ডক্টর রিচার্ড হ্যারিসের সাথে কন্ট্যাক্ট করেন। রিচার্ড একজন খুবই নামী ডাক্তার ছিলেন অস্ট্রেলিয়ার। উপর থেকে 30 বছর এক্সপিরিয়েন্সও ছিল গুহা এক্সপ্লোর করা এবং কেভ ডাইভিং এর। কিন্তু রিচার্ড রিকের এই প্রস্তাবটিতে এতটা সহমত ছিলেন না। উনি বলে এভাবে ওদের অজ্ঞান করিয়ে গুহা থেকে বের করে আনার চেষ্টা করলে ওদের মৃত্যু ঘটার একটি হাই চান্স থাকবে। কিন্তু তবুও রিচার্ড থাইল্যান্ডে আসেন অস্ট্রেলিয়া থেকে এবং তিনি এগ্রিও করেন এই প্ল্যানটিতে। কিন্তু এমন নয় যে তিনি সেখানে যাওয়ার পর পরিস্থিতিটা ভালোভাবে বোঝার পর এই প্ল্যানটিতে তৎক্ষণাৎ এগ্রি করে যান। দেখুন, এদের কাছে এটা ছাড়া আর কোনো অপশনই ছিল না। এই কাজটিকে করার জন্য পৃথিবীর কিছু বেস্ট কেভ ডাইভিং এর একটি টিম গঠন করা হয়।
ওই ছেলেদের গুহাতে একটি ওয়াটারপ্রুফ স্যুট পরানো হয় এবং তারপর সিডেটিভ ড্রাগ অর্থাৎ অজ্ঞান হওয়ার 2টি ইনজেকশন দেওয়া হয়, যার ফলে কিছুক্ষণের মধ্যে ওরা কমপ্লিটলি অজ্ঞান হয়ে যায়। তারপর একটি খুবই স্পেশাল মাস্ক ওদের মুখে লাগানো হয়। দেখুন এই মাস্কটিকে এমনভাবে বানানো হয়েছে যাতে এটার মধ্যে কোনোভাবে জল ঢুকতে না পারে এবং একটি অক্সিজেন ট্যাঙ্কের সাথে এই মাস্কটিকে কানেক্ট করা হয়। এদের হাত দুটিকে পিছে বাঁধা হয় যাতে এই হাত দুটি এখানে ওখানে নাড়াচাড়া না করে এবং একটি অক্সিজেন ট্যাঙ্ক এদের বুকের সামনে বেঁধে দেওয়া হয় এবং এরা একজন ড্রাইভারের সাথে অ্যাটাচ থাকবে একটি দড়ির মাধ্যমে যাতে ওরা হারিয়ে না যায়। এবং এখান থেকেই ওদের জীবন সত্যি বলতে ওই ড্রাইভারদের উপরেই টিকে ছিল। যে জায়গাগুলিতে জল কম ছিল এবং পায়ে হেঁটেই যে জায়গাগুলিকে ক্রস করা যেত সেখানে ওদের এমন ধরনের স্ট্রেচারের উপর রেখে নেওয়া হয়। কিন্তু অন্যদিকে ওদের যে ড্রাগগুলি দেওয়া হয় এগুলি এনাফ ছিল না এই সম্পূর্ণ রাস্তার জন্য। অর্ধেক পথ পার করে ওদের আরেকটি ইনজেকশন দিতে হবে। ড্রাইভারদের মনে একটি ভয় লেগেই রয়েছিল ওই ছেলেগুলিদের জীবনের জন্য। কিন্তু প্রথম 2টি ছেলেকে যখন সেফলি চেম্বার 3-তে নিয়ে আনা হয় একটি কনফিডেন্স আসে ওদের মনে এবং তখনই সবাই বুঝতে পারছিল এই রিস্কি প্ল্যানটি আসলেই কাজ করছে। এবার এই জায়গাটি থেকে বাইরে পর্যন্ত আর জল নেই এবং নেভি সিল ও অনেকগুলি ভলেন্টিয়ার মিলে এদের স্ট্রেচারে করে গুহার বাইরে নিয়ে আসে। প্রথম দিন 4টি ছেলেকে সাকসেসফুলি এভাবে রেস্কিউ করা হয় এবং তার পরের দিন আরো 4টি ছেলেকে এইভাবে বাইরে নিয়ে আসা হয় এবং তৃতীয় দিন লাস্ট ছেলেটি এবং অ্যাসিস্ট্যান্ট কোচকে রেস্কিউ করার কথা ছিল। ওরা যখন এই 8জন ছেলেকে বাঁচাতে পেরেছে এভাবে ওরা সেই 2জন ছেলেকেও বাঁচাতে পারবে এটা নিয়ে কোনো ডাউট ছিল না। কিন্তু একটা জিনিস হঠাৎ ওদের প্ল্যান অনুসারে আর কাজ করে না। লাস্ট ছেলেটি ছিল সব থেকে ছোট এবং সেই মাস্কটি ওর মুখে ফিট হচ্ছিল না। ওরা অনেক চেষ্টা করে তার মুখে এটা ফিট করার জন্য কিন্তু একটু ফাঁকা থেকেই যাচ্ছিল, কমপ্লিটলি এটা ফিট হচ্ছিল না ওর মুখে। শেষে বাধ্য হয়ে ওদের আরেকটি ছোট মাস্ক ব্যবহার করতে হয় যা ওদের কাছেই ছিল। এই মাস্কটি আনা হয়েছিল ইমার্জেন্সির জন্য কিন্তু ওরা এই মাস্কটি ইউজ করতে চাচ্ছিল না, কারণ দেখুন এই মাস্কটি ব্যবহার করা হতো কম জলে ডাইভিং শেখানোর জন্য। এমন একটি এক্সট্রিম সিচুয়েশনে এটা ব্যবহার করা খুবই রিস্কি ছিল। এদিকে এই মাস্কটি কোনোভাবে ফিট হয়ে যায় ওর মুখে এবং ড্রাইভারদের কাছেও এটা ব্যবহার করা ছাড়া আর কোনো অপশন ছিল না। এই রেস্কিউ মিশনটি শেষ সেকেন্ড পর্যন্ত খুবই মুশকিল ছিল, কিন্তু মুশকিল হওয়া সত্ত্বেও সব ছেলে এবং অ্যাসিস্ট্যান্ট কোচকেও শেষে বাঁচিয়ে নেওয়া হয়।